দৌলতদিয়া ঘাটে পড়ে যাওয়া বাস উদ্ধার, নৌ পুলিশের তৎপরতায় রক্ষা পেলেন যাত্রীরা। বিভিন্ন সীমান্ত দিয়ে 50 জনকে পুশিনের চেষ্টা বিএসএফের। এবং সৌন্দর্য হারাচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকত, কাজে দিচ্ছে না উচ্ছেদ অভিযান। দেখছেন এটিএন নিউজ। দেশের খবরে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি উজমা হাসান। দর্শক, এতক্ষণ জানিয়ে দিচ্ছিলাম নাসির সিনট্যাক্স গ্রুপের সৌজন্যে শিরোনামগুলো। এবার বিস্তারিত। রাজবাড়ী গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া 7 নম্বর ফেরিঘাটে ডুবে যাওয়া বাসটি নদী থেকে উদ্ধার করা হয়েছে। তবে যাত্রী নিরাপত্তার নির্দেশনা মেনে চলায় কোনো প্রাণহানি হয়নি বলে জানিয়েছে নৌ পরিবহন মন্ত্রণালয়। সকাল 9:30টার দিকে এসবি পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মায় পড়ে ডুবে যায়। বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন জানান, কুষ্টিয়া থেকে ঢাকাগামী এসবি পরিবহনের বাসটি দৌলতদিয়া 7 নং ফেরিঘাট পন্টুন থেকে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। বাসের 37 জন যাত্রী, চালক, সহকারী সহ প্রায় 40 জন ছিলেন। দৌলতদিয়ার 7 নম্বর ঘাটের রো ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর ভেড়ানো ছিল। অপরদিকে কে টাইপ ফেরি করবী ছিল। নিয়ম অনুযায়ী ঘাটে যাত্রীদের নামতে আহ্বান করা হয়। অনেকে নামতে না চাইলে নৌ পুলিশ তাদের নামিয়ে দেয়। এ কারণে আজকের দুর্ঘটনায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে আহত গাড়ি চালক ও সহযোগী হাসপাতালে ভর্তি আছেন। এই ঘটনায় গঠিত একটি কমিটিকে আগামী 5 কর্মদিবসের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। এই ক্ষেত্রে আমাদের আসলে সচেতন হতে হবে। আজকে যে ঘটনাটি ঘটেছে আপনারা দেখেছেন যে বাস থেকে যাত্রীরা নেমে যাওয়ার কারণে কোনো প্রাণহানি হয়নি, এবং আমরা বারবারই অনুরোধ করছি যে যতক্ষণ পর্যন্ত আধুনিক নৌবন্দর প্রতিষ্ঠিত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদেরকে সচেতন থাকতে হবে, সচেতনভাবে আমাদেরকে যাতায়াত করতে হবে। দর্শক, দৌলতদিয়ার ফেরিঘাটে বাস নদীতে পড়ে যাওয়া এবং উদ্ধার কাজের কারণে দৌলতদিয়া ও পাটুরিয়া উভয় দিকেই সৃষ্টি হয়েছে যানবাহনের দীর্ঘ সারি। ঘাটে ঘন্টার পর ঘন্টা আটকে থেকে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। দৌলতদিয়া ঘাটের পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি মোহাম্মদ সুজন খন্দকার। যাচ্ছি তার কাছে। সুজন, আসলে নৌ পুলিশের সহায়তায় যাত্রীরা নেমে গেছেন এবং আজকে কোনো হতাহতের খবর এখন পর্যন্ত নেই, সেটি খুবই সুখবর। তবে এই যে ঘাটে একটি অব্যবস্থাপনা লক্ষ্য করা যাচ্ছে দুটি ঘটনা পরপর, সেই ক্ষেত্রে সেখানকার কর্তৃপক্ষ কি বলছেন? জি, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন, আমি এই মুহূর্তে রয়েছি কিন্তু দৌলতদিয়ার 7 নং ফেরিঘাটে। আপনাকে জানিয়ে রাখতে চাই, এই 7 নং ফেরিঘাটের যে ঘটনাস্থল আছে সেটাকে পরিদর্শন করতে কিন্তু এসেছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান, এবং তিনি টোটাল ঘটনাটা কিন্তু পরিদর্শন করার জন্য বিভিন্ন জায়গায় খোঁজ খবর নিচ্ছেন। বিশেষ করে অ্যাপ্রোচ সড়ক থেকে শুরু করে এই ঘটনার জন্য আসলে কারা দায়ী, কী হয়েছিল, এই সব বিষয় কিন্তু উনি খোঁজ খবর নিচ্ছেন। এখন থেকে একটু আগে কিন্তু উনি দৌলতদিয়ার এই 7 নং ফেরিঘাটে পৌঁছেছেন এবং উনি কিন্তু বিভিন্ন বিষয় নিয়ে খোঁজ খবর নিচ্ছেন। এর পাশাপাশি আপনাকে জানিয়ে রাখতে চাই, ইতিমধ্যেই দৌলতদিয়ার এই 7 নং ফেরিঘাট থেকে দুর্ঘটনায় কবলিত বাসটিকে সরিয়ে নেওয়া হয়েছে দৌলতদিয়া বাস টার্মিনালে, এবং এখান থেকে যে ফেরিটিও দুর্ঘটনার কবলে পড়েছিল সেই ফেরিটিও কিন্তু এখান থেকে অন্যথা সরিয়ে নেওয়া হয়েছে, এবং যারা আহত হয়েছেন এখন পর্যন্ত তাদের চিকিৎসাও কিন্তু চলছে। সেক্ষেত্রে আমি আপনাকে একটু বলি যে এই যে আজকে দৌলতদিয়ার 7 নং ফেরিঘাটে সকাল 9টা বা 9:30 নাগাদ যে দুর্ঘটনাটি ঘটেছে, এই দুর্ঘটনার জন্য আসলে কারা দায়ী বা কি ঘটেছিল সেই সময়টা, সেটার জন্য কিন্তু 5 সদস্যের একটা প্রতিনিধি দল গঠন করা হয়েছে, এবং তারা কিন্তু নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। সব মিলিয়ে যদি বলি যে গত রোজার ঈদে যে ঘটনাটি ঘটেছিল সেই ঘটনার পুনরাবৃত্তি কিন্তু আজকেও কিন্তু ঘটেছে, এবং এই ঘটনার পর থেকেই টোটাল এলাকা জুড়ে, বিশেষ করে যারা কর্মস্থলে ফিরছে তাদের মধ্যে কিন্তু একটা চরম আতঙ্ক বিরাজ করছে। তারা কিন্তু কেউ এখন আর নিরাপদ মনে করছেন না। যাত্রীদের সাথে আমি কথা বলেছি, তারা বলছেন যে আসলে এই যে আমরা যে নিরাপদে কর্মস্থলে যেতে পারবো এর নিশ্চয়তা কিন্তু সংশ্লিষ্ট যারা কর্তৃপক্ষ রয়েছে তারা কিন্তু ব্যর্থ। এই ছিল দৌলতদিয়ার এই 7 নং ঘাট থেকে আমার কাছে সর্বশেষ। সুজন, আপনাকে ধন্যবাদ। লালমনিরহাট ও নওগাঁ সীমান্ত দিয়ে নারী, পুরুষ ও শিশু সহ 50 জনকে বাংলাদেশে পুশিন করার চেষ্টা করেছে
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। লালমনিরহাটের পাটগ্রাম, হাতিবান্ধা ও আদিতমারি সীমান্তে মোট ৩৩ জনকে এবং নওগাঁর সাপাহার সীমান্তে আরও ১৭ জনকে পুষিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। বিজিবি জানায়, সীমান্তে সন্দেহজনক ব্যক্তিদের দেখতে পেয়ে তারা দ্রুত সতর্ক অবস্থান নেয় এবং টহল জোরদার করে। মাইকে সতর্ক করার পর ওই ব্যক্তিরা ভারতের ভেতরেই অবস্থান করতে থাকে। বর্তমানে তাদের পরিচয় নিশ্চিত করতে বিএসএফ এর সঙ্গে যোগাযোগ চলছে। নওগাঁ সীমান্তেও বিজিবির দ্রুত তৎপরতায় কেউ বাংলাদেশে প্রবেশ করতে পারেনি। নওগাঁ ব্যাটালিয়ন ১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম জানিয়েছে, অবৈধভাবে কাউকে বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না এবং তাদের ভারতীয় ভূখণ্ডে ফিরিয়ে দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে। এই ঘটনায় সীমান্ত এলাকায় বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। দর্শক, চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাংলাবাড়ি সীমান্তে বিএসএফ এর পুশিনের চেষ্টার ঘটনায় ২ দফা পতাকা বৈঠক হলেও এখনো কোনো সুরাহা মেলেনি। ভুক্তভোগীরা বর্তমানে শূন্য রেখায় অবস্থান করছেন। এ বিষয়ে বিস্তারিত জানতে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি নাদিম হোসেন। নাদিম, এই মুহূর্তে পতাকা বৈঠকে কোনো সুরাহা যেহেতু হয়নি, যারা শূন্য রেখায় এই পর্যন্ত আছেন, আসলে তাদেরকে কি করা হবে বাংলাদেশের পক্ষ থেকে, বা তারা কি অবস্থায় আছেন সেটি একটু জানতে চাইব। আপনাকে ধন্যবাদ। চাঁপাইনবাবগঞ্জ গমস্তাপুরে বাঙ্গাবাড়ি সীমান্তের পরিস্থিতি এখন থমথমে এবং বিজিবি সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। পুরো ঘটনাটি ঘটেছে গভীর রাতে বাঙ্গাবাড়ি সীমান্তের 203/6 আর পিলার সংলগ্ন এলাকায় বিএসএফের 12 ব্যাটালিয়নের আশরাফপুর ক্যাম্পের জওয়ানরা হঠাৎ ফ্লাড লাইট নিভিয়ে দেয়। এরপর কাঁটাতারের প্রধান গেট খুলে 12 জন পুরুষ, 10 জন নারী এবং 6 জন শিশুসহ মোট 28 জনকে জোরপূর্বক বাংলাদেশ ভূখণ্ডে ঠেলে দেওয়ার চেষ্টা করে। তবে বিজিবির টহল দল তাৎক্ষণিক প্রতিরোধ গড়ে তোলার বিএসএফের চেষ্টা ব্যর্থ হয়। স্থানীয়রা আমাদের জানিয়েছেন, সকালে আলো ফোটার পর ওই অসহায় মানুষগুলোকে বিএসএফ লাঠিচার্জ করে আবারও বাংলাদেশে পাঠানোর চেষ্টা চালায়, যা সীমান্তে চরম উত্তেজনা সৃষ্টি করে। এই ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গতকাল সন্ধ্যায় প্রথমে কোম্পানি কমান্ডার এবং পরবর্তীতে 16 বিজিপি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুমের নেতৃত্বে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে 2 দফা পতাকা বৈঠক অনুষ্ঠিত করলেও তারা জানিয়েছেন ঊর্ধ্বতম কর্তৃপক্ষের সাথে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে। ফলে জিরো লাইনে আটকে থাকা এই 28 জন মানুষের ভাগ্য এখন ঝুলছে কূটনৈতিক সিদ্ধান্তের উপরে। এদিকে উদ্ভূত পরিস্থিতি পরিদর্শন করতে গতকাল সন্ধ্যায় এসেছিলেন বিজিপির রাজশাহী সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল সৈয়দ কামাল হোসেন। তিনি সীমান্ত সুরক্ষায় বিজিপির কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন। সীমান্ত এলাকায় জনবল এবং নজরদারি জোরদার করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকা থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। নাদিম, আপনাকে ধন্যবাদ। অনিয়ম অব্যবস্থাপনায় বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত যেন ভাগাড়। ভিক্ষুক, হকার ও নানা ভ্রাম্যমাণ বিক্রেতার উৎপাতের প্রতিনিয়ত বিড়ম্বনার শিকার ভ্রমণ পিপাসুরা। সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে চলেছে উচ্ছেদ অভিযান, কিন্তু ভেস্তে যেতে বসে সেই উদ্যোগও। কামরুল হাসানের ক্যামেরায় কক্সবাজার প্রতিনিধি অর্পণ বড়ুয়ার 2 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্ব আজ। মাত্র কয়েক বছর আগেও কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলিতে দেখা মিলত সারি সারি সাগরলতার। সৈকত জুড়ে দেখা যেত লাল কাঁকড়ার ঝাঁক। সেসবের কিছুই নেই এখন। অতিরিক্ত পর্যটকের চাপ, দখল বেদখলের কবলে পড়ে হারিয়ে গেছে সাগরলতার সেই সবুজ বেষ্টনী। ধ্বংস হয়ে গেছে লাল কাঁকড়ার আবাস। কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট। রাস্তার দুধারে সারি সারি ঝুপড়ি দোকান ও ভ্রাম্যমাণ ভ্যান। নিয়মনীতির তোয়াক্কা না করেই বিক্রি হচ্ছে অস্বাস্থ্যকর খাবার দাবার। সড়কের উপরেও বসেছে ভ্রাম্যমাণ ফিশ ফ্রাই, চটপটি, ফুচকা ও চায়ের দোকান। সমুদ্রের বালুচরেও অন্তত 400 ঝুপড়ি ও ভ্রাম্যমাণ দোকান। আশপাশেই ছড়িয়ে ছিটিয়ে আছে ময়লা আবর্জনা। কোথায় যেতে পারতেছি না, আবার চলে আসলাম পেটার দায়ী। প্রশাসন থেকে এসে কেউ কিছু বলেছে যে আপনারা কেন বসালেন? আবার কেউ কিছু জিজ্ঞেস করে না। মালিকানা পরিবর্তন হচ্ছে, যা ছিল তার চেয়ে বেশি করে এখন দখল হচ্ছে, রাতারাতি দোকান বসাচ্ছে। আমাদেরকে আগে মনস্তাত্ত্বিকভাবে ঠিক করতে হবে যে এই শহরটাকে কিভাবে আমরা সুন্দর করব। সৈকতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদের নির্দেশে 12 মার্চ থেকে
ধাপে ধাপে উচ্ছেদ করা হয় সুগন্ধার বালুচরের অবৈধ দোকান। কিন্তু মাত্র 2.5 মাসের মাথায় ভেস্তে যেতে বসেছে প্রশাসনের লোক দেখানো সেই উচ্ছেদ অভিযান। আবারও বেদখল বালুচর। তখন যদি আমাদেরকে একটা সুনির্দিষ্ট পুনর্বাসনের ব্যবস্থা করে আমরা আবার সম্মান রেখে ওই জায়গায় চলে যাব। প্রশাসনের শীর্ষ কর্তারা বলছেন এসব দোকানীদের অনেকেরই রয়েছে বৈধ অনুমতি। তবে প্রশ্ন হলো, বৈধ অনুমতি যদি থাকে তবে তাদের উচ্ছেদ করা হয়েছিল কেন? গত বছর যে তাদের কার্ড যে রিনিউ করা হয়েছিল, এটা একটা ভ্যালিডিটি আছে কিছুদিন, জুন পর্যন্ত। তারা মূলত এটা নিয়ে হাইকোর্টে গিয়েছে। ওখানে কারা বসছে এক্স্যাক্টলি আমরা প্রপারলি করিনি, আমরা তালিকা করতে চেষ্টা করতেছি। এই ধরনের যারা ব্যবসায়ী আছে, প্রান্তিক ব্যবসায়ী, তাদেরকেও ক্ষতি না করে সরকার যদি পরিকল্পিতভাবে একটি বাণিজ্য বিপণী বিতান করা হয়, তাহলে হয়তো এটা বিশাল কর্মযোগ্য তৈরি হবে এবং সমস্ত অব্যবস্থাপনাগুলো দূর হবে। গত 2 জুন সৈকতের ভ্রাম্যমাণ ব্যবসার কার্ড নবায়ন বাতিল করে জেলা প্রশাসন। পরিবেশ কর্মীদের তাগিদ, সৈকতের সৌন্দর্য রক্ষায় প্রয়োজন পরিকল্পিত ব্যবস্থাপনা। অর্পণ বড়ুয়া, এটিএন নিউজ, কক্সবাজার। দর্শক, দেশের খবর এই মুহূর্তে নিয়ে নিচ্ছি একটি বিরতি থেকে ফিরে এসে আরও যা থাকছে। টাঙ্গাইলে বাকি খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা, অগ্নিসংযোগ ও ভাঙচুর এবং সড়ক দুর্ঘটনায় 2 জেলায় নিহত 7। বিরতির পর দেশের খবরে সবাইকে আবারও আমন্ত্রণ। পাবনার ঈশ্বরদীতে লিচু উৎসব ও কৃষি বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। মীর কামারি স্কুল মাঠ থেকে সরাসরি জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি রিজভি জয়। এলাকাকে কিন্তু আসলে লিচুর রাজ্য বলেন কৃষি সংশ্লিষ্টরা। তো সেই লিচু এলাকায় কিন্তু নানা ধরনের সংকট রয়েছে এই লিচু উৎপাদনকারীদের। যে বিপুল পরিমাণ লিচু উৎপাদন হয়, লিচু খুব অল্প সময়ের একটি ফল এবং অল্প সময়ের মধ্যে সেটি সংরক্ষণ করা না যাওয়ার কারণে খুব দ্রুত বিক্রি করতে হয় এবং এ কারণে আসলে এটার যে ন্যায্য মূল্য অনেক সময় বঞ্চিত হন কৃষকরা। তো সেই কারণেই এখানকার যে কৃষক সোসাইটি তারা একটি লিচু উৎসবের আয়োজন করেছে এবং পাশাপাশি কৃষি বাণিজ্য মেলা। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে নানা ধরনের যে লিচু ছাড়াও এই অঞ্চলে যে ধরনের ফসল এবং ফলগুলো উৎপন্ন হয় সেগুলো দিয়ে কিন্তু নান্দনিক রূপে সাজানো হয়েছে এবং বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী কিছুক্ষণ আগে এটি উদ্বোধন করেছেন এবং উদ্বোধনের পর এখানকার কৃষকরা দাবি তুলেছিলেন যে লিচু সংরক্ষণ এবং প্রক্রিয়াজাতকরণে যেন সরকার ব্যবস্থা গ্রহণ করে এবং লিচুকে যেন এখান থেকে প্রক্রিয়াজাত করে বিদেশে রপ্তানি করা যায়। তো সেই ব্যবস্থা গ্রহণের জন্য কিন্তু এই মেলা থেকে দাবি উঠেছে এবং মন্ত্রীও জানিয়েছেন যে তাদের এই দাবিটি যথেষ্ট যৌক্তিক এবং সেই যৌক্তিকতা বিবেচনা করে কৃষি মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট সবার সাথে আলাপ আলোচনার মধ্য দিয়ে একটি ব্যবস্থা নেওয়া হবে। এর পাশাপাশি স্থানীয়ভাবে লিচুকে সংরক্ষণ করা যায় কিনা সেক্ষেত্রেও তিনি যে গবেষকরা রয়েছেন তাদের কাছে দাবি জানিয়েছেন। এর পাশাপাশি এই ঈশ্বরদী অঞ্চলে একটি লিচু গবেষণা কেন্দ্র গড়ে তোলারও কিন্তু দাবি উঠেছে। তো সব মিলে এই লিচু উৎসবে কিন্তু লিচুর রঙে রঙিন হয়ে উঠেছে, একটা উৎসব মুখর উপস্থিতি ছিল কৃষকদের এবং তাদের যে দাবি দেওয়া সেগুলো কিন্তু মন্ত্রীর কাছে উত্থাপনের পর এই মুহূর্তে আসলে উদ্বোধনী অনুষ্ঠান শেষ হয়েছে এবং মন্ত্রী যে লিচুর যে স্টলগুলো রয়েছে এবং ফলের স্টলগুলো রয়েছে সেগুলো পরিদর্শন করছেন। এই ছিল আমার কাছে পাবনার লিচু উৎসবের সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে। টাঙ্গাইলের গোপালপুর ও ভুয়াপুর উপজেলায় প্রশাসনের জারি করা 144 ধারা উপেক্ষা করে আবারও সংঘর্ষ, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকা জুড়ে। স্থানীয়রা জানান, দোকানে বাকি খাওয়াকে কেন্দ্র করে শুরু হওয়া বিরোধের জেরে বৃহস্পতিবার বিকেলে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে 2 গ্রামের লোকজন। সংঘর্ষে একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হন। এ সময় অন্তত 10টি বাড়িতে অগ্নিসংযোগ ও ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বৃহস্পতিবার গভীর রাতে 144 ধারা জারি করে প্রশাসন, কিন্তু শুক্রবার সকালে প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে আবারও অন্তত 5টি বাড়িতে অগ্নিসংযোগ এবং কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর করা হয়েছে। এতে 2 উপজেলায় চরম আতঙ্ক ও থমথমে অবস্থা বিরাজ করছে। 2 পক্ষ আবারও সংঘর্ষের প্রস্তুতি নিয়ে বিভিন্ন জায়গায় অবস্থান করছে।
দর্শক, দেশের খবর আবারও নিয়ে নিচ্ছে একটি বিরতি, আমাদের সঙ্গে থাকুন। বিরতির পর সবাইকে আবার স্বাগত। দেশের খবরে, ব্রাহ্মণবাড়িয়া ও সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় মা ছেলে সহ নিহত হয়েছেন 7 জন। পুলিশ জানায়, সকালে ব্রাহ্মণবাড়িয়ার কসবা থেকে সিএনজি অটোরিকশায় করে স্ত্রী সন্তানদের নিয়ে সরাইল বিশ্ব রোড যাচ্ছিলেন কাউসার। পথে মাছ ভর্তি পিকআপ ভ্যান অটোরিকশাটিকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাদের জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে 3 জনের মৃত্যু হয়। এদিকে ঢাকা সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের বাড়িউড়ায় সিএনজি অটোরিকশা ও প্রাইভেট কার সংঘর্ষে নিহত হয়েছেন 1 জন, আহত হয়েছেন 4 জন। এদিকে সিরাজগঞ্জের বেলকুচির মেঘুল্লায় যাত্রীবাহী বাস চাপায় ব্যাটারি চালিত অটো ভ্যানের চালক সহ 3 যাত্রী নিহত ও বাসের অন্তত 10 জন যাত্রী আহত হয়েছে। বেলকুচি থানা পুলিশ জানায়, সকাল 8টার দিকে বেলকুচির মেঘুল্লায় মুকুন্দগাতিগামী একটি ভ্যানের এক্সেল ভেঙে সড়কের উপর পড়ে যায়। তখন এনায়েতপুরগামী দ্রুতগতির একটি বাস ভ্যানের উপরে উঠে গেলে ঘটনাস্থলেই ভ্যানের চালক সহ 3 যাত্রী মারা যান। পটুয়াখালী পৌরসভার ময়লার ভাগাড়কে কেন্দ্র করে চরম দুর্ভোগে পড়েছেন শিক্ষার্থী ও এলাকাবাসী। ময়লার ভাগাড় অপসারণের জন্য মানববন্ধন করেছে শিক্ষার্থী ও এলাকাবাসী। পটুয়াখালী সদর উপজেলার লোহালিয়া ইউনিয়নের ইদ্রাকপুর গ্রামে ময়লার স্তূপ থেকে মাত্র 100 মিটার দূরে অবস্থিত লোহালিয়া ইদ্রাকপুর আমিনিয়া দাখিল মাদ্রাসা। দুর্গন্ধের কারণে পড়ালেখা ব্যাহত হচ্ছে। প্রতিদিন 300 শিক্ষার্থীর বেশিরভাগই অনুপস্থিত থাকে এবং শিক্ষক কর্মচারীরাও অফিস কক্ষে বসতে পারেন না। স্থানীয়দের অভিযোগ, চলতি বছরের ফেব্রুয়ারিতে ঘনবসতিপূর্ণ এলাকায় এই ময়লার ভাগাড় স্থাপন করা হয়। প্রতিদিন সেখানে পৌরসভার বর্জ্য, হাসপাতালের আবর্জনা ও মৃত প্রাণী ফেলা হচ্ছে। ফলে দুর্গন্ধ, পানি দূষণ ও স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছেন শত শত পরিবার। এলাকাবাসী, জেলা প্রশাসক, পরিবেশ অধিদপ্তর সহ বিভিন্ন দপ্তর একাধিকবার অভিযোগ ও আবেদন করলেও এখনও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। লেখাপড়ার পাশাপাশি আঙুর চাষে সফলতার গল্প গড়ছেন ঝিনাইদহের তরুণরা। ইউটিউব দেখে শুরু করা ছোট ছোট উদ্যোগ আজ পরিণত হয়েছে লাভজনক বাগানে। ফলের পাশাপাশি চারা বিক্রি করেও অনেকে আয় করছেন লাখ টাকা। তাদের এই সাফল্য নতুন উদ্যোক্তা তৈরিতে অনুপ্রেরণা যোগাচ্ছে। ঝিনাইদহ প্রতিনিধি ইমন হাসানের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। থোকায় থোকায় ঝুলছে আঙুর। সবুজ পাতার ফাঁকে দুলতে থাকা এই দৃশ্য দেখে মনে হতে পারে বিদেশের কোনো আঙুর বাগান, অথচ এটি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার যোগীপাড়া গ্রামের এক তরুণের স্বপ্ন আর পরিশ্রমের ফসল। অনার্স পড়ুয়া শাহরিয়ার পারভেজ 2 বছর আগে ইউটিউবে আঙুর চাষের ভিডিও দেখে আগ্রহী হন। পরে মাত্র 10,000 টাকা খরচ করে 17 শতক জমিতে পরীক্ষামূলকভাবে শুরু করেন আঙুর চাষ। এখন তার বাগানে রয়েছে 23 জাতের 150 শতাধিক গাছ। ফলের পাশাপাশি চারা বিক্রি করেও ভালো আয় করছেন তিনি। এবছর চারা ও ফল বিক্রি থেকে অন্তত 3.5 লাখ টাকা আয়ের আশা করছেন পারভেজ। এটা হচ্ছে 450 টাকা কেজি বিক্রি করা হচ্ছে। ফলের দোকানদার এটা দাম দিয়ে গেছে। আর বাড়ির উপরে আমরা যেহেতু এটা বাগান থেকে কিনে খাচ্ছে টাটকা একটা ফল, এটা 500 টাকা করে বাড়ির উপরে বিক্রি করা হচ্ছে। বাগানটা তৈরি করতে জিরো কস্টে এটা তৈরি করেছে। আমার এটা থেকে তেমন কোনো খরচ হয়নি। বড় জোর খরচ হলে 10,000-এর ভিতরে এরকম খরচ আসছে। একইভাবে ঝিনাইদহ সদর উপজেলার কুমড়াবাড়িয়া গ্রামের অনার্স শিক্ষার্থী আনাস বন্ধু আলামিন ও তালিমকে নিয়ে গড়ে তুলেছেন আঙুরের বাণিজ্যিক বাগান। লিজ নেওয়া 55 শতক জমিতে 5 লাখ টাকা বিনিয়োগ করে তারা লাগিয়েছেন 407টি আঙুর গাছ। এটা আমাদের হচ্ছে প্রায় 2 বিঘা জমির উপরে 408টা গাছ নিয়ে শুরু করছিলাম আমরা। আলহামদুলিল্লাহ গাছগুলো প্রায় সবই বেঁচে আছে। এখন পর্যন্ত এখানে খরচ হয়েছে প্রায় 5 লাখ মতো খরচ হয়েছে। ইনশাল্লাহ এবছর উঠে যাবে। কৃষি বিভাগ বলছে নতুন উদ্যোক্তাদের পরামর্শ ও কারিগরি সহায়তা দেওয়া হচ্ছে। আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অবশ্যই তাদের পাশে দাঁড়াবো এবং তাদের প্রযুক্তিগত পরামর্শ আমরা প্রদান করব। পাশাপাশি আমাদের যদি এ বিষয়ে বাগান সম্প্রসারণ বা অন্য কোনো বিষয়ে প্রশিক্ষণ সংক্রান্ত যখন যে সুবিধা আসবে আমরা তাদেরকে অন্তর্ভুক্ত করার চেষ্টা করব। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। দর্শক, উৎপাদনশীল, প্রতিযোগিতামূলক ও দুর্নীতিমুক্ত অর্থনীতির রূপরেখা নিয়ে বাজেট 2026-27 উপস্থাপন করছে এনসিপি। এনসিপির কার্যালয়ে এই মুহূর্তে একটি বৈঠক চলছে, আমরা সরাসরি সেখানে যুক্ত হচ্ছি।
গুলো সরাতে হবে, তাহলেই আমাদের এখানে কর্মসংস্থান সৃষ্টি হবে। স্বাস্থ্য খাতে আমাদের বাজেট আমরা একটা বড় অংশ বাড়াতে চাই। আপনারা জানেন যে প্রত্যেক বছর $4 বিলিয়ন আমাদের দেশ থেকে চলে যায় শুধুমাত্র আপনার বাইরে চিকিৎসা নেওয়ার জন্য। সো গভর্নমেন্ট কিন্তু চাইলে খুব সহজে এই প্রবলেমটা সলভ করতে পারে। এই জন্য এনসিপির ম্যানিফেস্টোতে আমরা বলেছিলাম যে গভর্নমেন্টের হেলথ ইকোনমিক হেলথ জোন করা উচিত। সো আমরা যদি দেশের দুইটা কি জায়গা সেট আপ করে দুইটা জোন করতে পারি, হেলথ জোন, তাহলে কিন্তু আমরা যে $4 বিলিয়ন আমাদের দেশ লস করছে এইটার একটা বড় অংশ আমরা কমিয়ে নিতে পারি, এবং এটার জন্য একটা পরামর্শ আমাদের এখান থেকে দেওয়া হয়েছে এবং আমরা একটা অ্যালোকেশনও রেখেছি। আপনারা দেখে থাকবেন দুরারোগ্য ব্যাধিতে গ্রামের মানুষ, মধ্যবিত্ত মানুষ ক্যান্সার, ডায়াবেটিক্স, তারপর হচ্ছে আপনার রেডিওথেরাপি, ডায়ালাইসিস এগুলো করতে এফোর্ড করতে পারছে না। আমরা বলছি এই ধরনের চিকিৎসায় 70% গভর্নমেন্টের ভর্তুকি দেওয়া উচিত, যেগুলো হচ্ছে অনেক কস্টলি, এগুলোতে গভর্নমেন্টের ভর্তুকি দিলেই আমাদের স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি হবে এবং আউট অফ পকেট এক্সপেন্ডিচার যেটা আছে আমাদের অনেক বেশি, এটা কমে আসবে। দেশের খবর এ পর্যন্তই। তবে যাবার আগে নাসিসিন ট্যাক্স গ্রুপের সৌজন্যে শিরোনামগুলো দেখে নেব আরও একবার। দৌলতদিয়া ঘাটে পড়ে যাওয়া বাস উদ্ধার, নৌ পুলিশের তৎপরতায় রক্ষা পেলেন যাত্রীরা। বিভিন্ন সীমান্ত দিয়ে 50 জনকে পুশ ইনের চেষ্টা বিএসএফের। সৌন্দর্য হারাচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকত, কাজে দিচ্ছে না উচ্ছেদ অভিযান। টাঙ্গাইলে বাকি খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা, অগ্নিসংযোগ ও ভাঙচুর। এবং সড়ক দুর্ঘটনায় 2 জেলায় নিহত 7। দেশের খবর এ পর্যন্তই। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।